শুভ সকাল সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জেনফার বাংলাদেশ লিমিটেডের জেনফার হেমো কেয়ারের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য যত্ন সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে। ক্যান্সারের প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে আমাদের আজকের এই আয়োজন। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে ক্যান্সার ও বাংলাদেশে স্বাস্থ্য ঝুঁকি। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার এম মোর্শেদ জামান মিয়া, সহকারী অধ্যাপক হেমাটোলজি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। জি, ধন্যবাদ। স্যার, আমরা আজকে বাংলাদেশে ক্যান্সারের ঝুঁকি নিয়ে যেহেতু কথা বলবো, শুরুতেই আপনার কাছে যেই প্রসঙ্গে জানতে চাইবো সেটি হচ্ছে যে বিশ্বের সাথে আসলে যদি আমরা তুলনা করি তাহলে বাংলাদেশে আসলে ক্যান্সারের ঝুঁকি কীরকম? জি, বিশ্বের ক্যান্সারের সাথে বাংলাদেশের ঝুঁকি বাড়ছে, বই কি কমছে না। আমাদের দেশে কমিউনিকেবল যে ডিজিজগুলো আছে, প্রাইমারি হেলথ কেয়ারটা খুব ভালো ফ্যাসিলিটি হওয়ার কারণে আমাদের জেনেটিক ডিজিজ এবং ক্যান্সার প্রিভ্যালেন্সগুলো অনেকটা বেড়ে যাচ্ছে। সেই সাথে সাথে আমরা মিডল ক্লাস হওয়ার পরে এখানে কিছু খাদ্য ঝুঁকি বা রাসায়নিক পদার্থ এবং ভাইরাসের বেশি প্রাদুর্ভাবের জন্যে ক্যান্সার প্রিভ্যালেন্সটা আস্তে আস্তে বাড়ছে। এবং জনসাধারণের সচেতনতার জন্য আগে হয়তো দেখা গেলো মৃত্যু হলে বা মানে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগীটা মারা যেত, কিন্তু এখন চিকিৎসা ব্যবস্থা ফ্যাসিলিট হওয়ার জন্যে রোগীরা খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসছে বলে বিধায় আমরা বুঝতে পারতেছি যে ক্যান্সারের ঝুঁকিটা বাড়ছে। কিন্তু আসলে এটা এক্স্যাক্ট কারণ যেহেতু আমাদের স্টাডি নাই বলতে পারবো না, তবে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা বাড়ছে, কারণ আমাদের রোগীর চাপ দেখে আমরা বুঝতে পারছি যে ক্যান্সারের ঝুঁকি দিন দিন বাংলাদেশে বাড়ছে। আচ্ছা, যেরকমটা আপনি বললেন যে দিন দিন আসলে ক্যান্সারের ঝুঁকি আসলে বাড়ছে, তো সেই প্রসঙ্গে যদি আসে তাহলে ইন্টারন্যাশনাল যে ট্রিটমেন্ট স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডের সাথে যদি আমরা বাংলাদেশের ট্রিটমেন্ট স্ট্যান্ডার্ডকে কম্পেয়ার করি তাহলে রোগীরা কি সেই পরিমাণে সেবা বা চিকিৎসা পাচ্ছে কিনা? না, এটা পুরোপুরি পাচ্ছে বললে ভুল বলা হবে। কিছু পাচ্ছে, কারণ এই চিকিৎসার লেভেলটা নিতে গেলে আমাদের অনেক খরচ করতে হয়, ব্যয়বহুলতা আছে, যেখানে গভর্নমেন্ট ফ্যাসিলিটিসগুলো সবগুলো দিয়ে পারছে না, আবার প্রাইভেট ফ্যাসিলিটিস যেখানে আছে সেখানে মানুষ সবগুলো যেতে পারতেছে না। আমরা প্রাইমারি হেলথ কেয়ারে যেভাবে মানুষকে সেবা দিতে পারতেছি, এই টার্সিয়ারি লেভেলের ডিজিজগুলো, স্পেসিফিক ডিজিজগুলোতে আমরা ওইভাবে ফ্যাসিলিটেট করতে পারছি না। একটা হচ্ছে যে প্রাইভেট কস্টিং অনেক বেশি, এবং সরকারের ক্ষেত্রে ফ্যাসিলিটিসটা কিছুটা ঢাকা কেন্দ্রিক হওয়ার কারণে দেখা গেল লোকজন ঢাকামুখী হচ্ছে, কিন্তু সবাই ঢাকায় এসে চিকিৎসা নিতে পারছে না, যার ফলে ওই স্ট্যান্ডার্ডে আমরা এখনও যেতে পারছি না। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের যথেষ্ট ভালো অ্যাচিভমেন্ট আছে, বিশেষ করে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে, যা আপ টু বোনমার ট্রান্সপ্ল্যান্ট, যেটা সর্বোচ্চ চিকিৎসা, এটি বাংলাদেশে হচ্ছে এখন পর্যন্ত, এবং বাংলাদেশের জনগণ এটি সুবিধা পাচ্ছে। আচ্ছা, যেরকমটা আপনি বললেন যে সীমাবদ্ধতার কথা, সেক্ষেত্রে ব্যয়ের একটি বিষয় তুলে ধরলেন। আমরা যদি অঙ্কোলজিস্টের ক্ষেত্রে চলে যাই, যে বাংলাদেশে কি আসলে মানে পর্যাপ্ত পরিমাণে অঙ্কোলজিস্ট আছে কিনা? না, এটা মোটেও নাই, কারণ আসলে ডেনসিটি পপুলেশন অনুযায়ী যে পরিমাণ ডাক্তার থাকা দরকার সেটা যেমন আমাদের নাই, একইভাবে আমাদের সাবজেক্ট ভিত্তিক যদি ধরি তাহলে আমাদের এখানে বাংলাদেশে এই পরিমাণ ডক্টর নেই, এবং ডক্টরগুলো দেখা গেলো সব ঢাকা কেন্দ্রিক থাকছে। এই স্পেশালিস্টগুলো পেরিফেরি বা গ্রাম লেভেল, ইভেন বিভাগীয় পর্যায় পর্যন্ত সব সাবজেক্টের যায় নাই। তো যার ফলে এই ফ্যাসিলিটিটা আমরা ওইভাবে দিতে পারছি না মানুষের কাছে, এবং যে পরিমাণ রোগী আমি আগে বললাম যে আমাদের কাছে আসছে বা আসার কথা, তারা এই ফ্যাসিলিটিগুলো না পাওয়ার কারণে, ঢাকা পর্যন্ত না পৌঁছার কারণে তারা চিকিৎসাটাও ওইভাবে পাচ্ছেন না। আচ্ছা, আপনি যেহেতু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন সহকারী অধ্যাপক হিসেবে আছেন এবং হেমাটোলজি বিভাগে আপনি আছেন, সেই প্রসঙ্গ ধরে আসলে জানতে চাচ্ছি যে ব্লাড ক্যান্সার এটি একটি ভয়াবহ বিভীষিকার নাম আমরা জানি। তো ব্লাড ক্যান্সার বলতে আসলে আমরা কি বুঝি, বা ব্লাড ক্যান্সার আসলে সলিড ক্যান্সারের সাথে ব্লাড ক্যান্সারের যে পার্থক্যটি সেটি আসলে কোথায়? জি, আসলে ক্যান্সার শুনলে আগে মানুষ ভয় পেত, এর ভিতরে ব্লাড ক্যান্সার শুনলে আরও বেশি মানুষ ভয় পায়। কিন্তু ব্লাড ক্যান্সারের ভিতরে একটা মানে কয়েকটা ডিজিজ আছে যেগুলো টোটালি কিউরেবল, বা আমরা ওষুধ দিয়ে কমপ্লিটলি ভালো করতে পারি। সুতরাং যেখানে ভীতি আছে সেখানে আবার সমাধানও আছে। তো মূলত এগুলোর রোগ লক্ষণটা হচ্ছে যে আমাদের ব্লাড থেকে, যেটা হচ্ছে যে আমরা রক্ত এবং লোহিত কণিকা বলি, ডব্লিউবিসি বলি, প্লাটলেট বলি, এবং আমাদের বোন ম্যারো থেকে যে সেলগুলো তৈরি হয়, লিমনোড থেকে যে সেলগুলো ব্লাডের তৈরি হয়, সেই সিস্টেমের যে রোগগুলো সেগুলোকে আমরা ব্লাড ক্যান্সার বলি। এক কথায় আমরা লিকুইড ক্যান্সার বলি। আদার্স যেগুলো অর্গান থেকে হয় সেগুলোকে আমরা সলিড ক্যান্সার বলি। এটা রোগ লক্ষণ হচ্ছে যে এটা দীর্ঘদিন দুর্বলতা তৈরি হয়,
আবার এটা একটু পার্থক্য আছে, যেমন অ্যাকুট ক্ষেত্রে এমার্জেন্সি বেসিস তাহলে হয়তো কত ব্লিডিং শুরু হতে পারে, তার জ্বর হতে পারে, আবার কারো করে তাহলে দীর্ঘদিন দুর্বলতা হতে পারে, তার হচ্ছে গায়ে র্যাশ উঠতে পারে, লিম নোড যেটা আমরা বলি, লসিকা তন্ত্র সেই গ্রন্থিগুলো ফুলে উঠতে পারে, লিভার প্লিহা এগুলো বড় হয়ে যেতে পারে, এসব সিমটম নিয়ে আসে। তো ক্রনিকগুলোতে দেখা হলো ধীরে 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 হচ্ছে, রোগী বুঝতে পারে না, হয়তো কোনো ইনভেস্টিগেশন করতে গেলে অথবা দীর্ঘদিন দুর্বলতা ভালো হচ্ছে না, তখন পরীক্ষা করতে গেলে ওদের ক্যান্সারটা ডায়াগনোসিস হয়। আর অ্যাকটগুলো খুব দ্রুতই রোগীর লক্ষণে আসে, তখন এটা আমি বুঝতে পারি। তো আমাদের সলিড ক্যান্সার এবং লিকুইড ক্যান্সারের ভিতরে চিকিৎসাগত কিছু পার্থক্য আছে, যেখানে হয়তো সলিডে আপনার রেডিয়েশন থেরাপি একটু বেশি লাগে, আমাদের এখানে দেখা গেলো রেডিয়েশনের অত কম লাগে, আমরা মূলত কেমোথেরাপির উপর ট্রিটমেন্ট করি। এবং এটা কি বলে একটু জটিল, সলিড ক্যান্সারের চেয়ে একটু জটিল হয়, এবং আমাদের দীর্ঘদিন হয়তো অ্যাকুট কন্ডিশনগুলোতে আপনার দীর্ঘদিন অ্যাডমিশন হাসপাতালে থাকা লাগে, এবং কারো কারো সর্বোচ্চ চিকিৎসা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত লাগে, যেটা আলটিমেট কিওর আমরা বলি, সেক্ষেত্রে লাগে, সেজন্য একটু জটিল। কিন্তু আবার কিছু কিছু রোগ আছে, যেমন ধরুন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, মাল্টিপল মাইলোমা, লিম্ফোমা, এই ডিজিজগুলো কিন্তু অলমোস্ট কিউরেবল এবং তারা ভালো থাকে, এবং এগুলো বাংলাদেশে আমরা এই চিকিৎসাগুলো দিয়েছি এবং রোগী ভালো থাকতেছে। আচ্ছা, কয়েকটি ধরনের কথা আপনি বললেন, সেই ধরনগুলোর মধ্যে আসলে কোনটির প্রকোপ সবচাইতে বেশি বা কোনটি বেশি ভয়াবহ? সবই ভয়াবহ যদি চিকিৎসা না হয়। এর ভিতরে অ্যাকুট লিউকেমিয়া যেগুলো বলতেছে, অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া, অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, এগুলো একটু বেশি ভয়াবহ। কিন্তু এগুলোর ভিতরে মাইলয়েড লিউকেমিয়া, অ্যাকুট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, এটা আবার কিউরেবল। এটা কিছু ভ্যারাইটি আছে, এটা আমরা বলি গুড প্রগনোস্টিক, ইন্টারমিডিয়েট প্রগনোস্টিক, ব্যাড প্রগনোস্টিক, এগুলো আমরা প্রগনোসিসগুলো বের করি। এবং এটা ট্রিটমেন্টের একটা অ্যাকুট লিউকেমিয়ার শেষ পর্যায়ে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হয়, সেই ফ্যাসিলিটিসটা আমরা মানুষকে টোটালি প্রোভাইড করতে পারি না, কেমোথেরাপির উপরে নির্ভর করতেছি। আবার মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে আমরা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বাংলাদেশে অল্প খরচে হচ্ছে, অন্যান্য প্রতিবেশী কান্ট্রির চেয়েতেও কম খরচে বাংলাদেশে আমাদের এখানে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা তার মানে ওষুধ, কেমোথেরাপি বলি এবং বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, এটাতে অলমোস্ট ভালো থাকছে। লিম্ফোমার চিকিৎসা আলহামদুলিল্লাহ বাংলাদেশে সব ভ্যারাইটি আছে, এবং ওষুধ বাংলাদেশে অ্যাভেলেবল। এটার একটা দিক যে আমি অনেকগুলো কান্ট্রিতে দেখছি যে তাদের হ্যাঁ ঠিক আছে ভালো ডক্টর আছে, বাট তাদের অ্যাভেলেবল কান্ট্রিতে ওষুধ নাই, যেটা আমাদের দেশে আবার অ্যান্টি ক্যান্সার ড্রাগগুলো এবং সাপোর্টিভ ড্রাগগুলো অলমোস্ট অ্যাভেলেবল, সব কিছু অ্যাভেলেবল। সেক্ষেত্রে আমরা রোগীদের খুব ভালো এই চিকিৎসাগুলো দিতে পারতেছি। আচ্ছা, যেরকমটা কিছুক্ষণ আগে বলছিলেন যে ব্লাড ক্যান্সার কিন্তু অন্যান্য ক্যান্সারগুলো থেকে আলাদা, কেন আলাদা হয়ে থাকে? এখানে আলাদা বলতে একটা হচ্ছে যে এটা সিস্টেমিক ডিজিজ, ব্লাড শরীরে সব জায়গাতে আছে। আর সলিড ক্যান্সারগুলো সাধারণত লোকালাইজ হয়, অথবা একটা অর্গান হয়, যে হয়তো ফুসফুসে হচ্ছে, অথবা লিভারে হচ্ছে, অথবা বোনসে হচ্ছে, অথবা ব্রেনে হচ্ছে। কিন্তু আমাদের এই ব্লাড ক্যান্সারটা দেখা গেল হচ্ছে একটা জায়গায় এফেক্ট করা, মানে হোল বডি, টোটাল বডিতে এফেক্ট করে, যার ফলে আমরা হয়তো একটা যদি লোকালাইজ একটা অপারেশন করে এটাকে টিউমারটাকে ফেলে দিলাম, অথবা একটা রেডিয়েশন দিয়ে এটাকে ছোটো করে দিলাম, এটা সবসময় হয় না। আমাকে সিস্টেমিক ডিজিজ পুরো বডিতেই তার ট্রিটমেন্ট দিতে হয়। তো যার ফলে আমার যে সিস্টেমিক সিমটম যেটা বলি, যে রোগী খেতে পারছে না, জ্বর আসছে, দুর্বলতা হচ্ছে, এই জিনিসগুলো অনেক বেশি হয়, এবং এগুলো নিউট্রোপেনিক হয়ে যায়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো তার একদম কমে যায়। তখন তাকে যে সাপোর্ট আমাদের দেওয়া লাগে, যে তাকে পুরো নিউট্রোপেনিক এনভায়রনমেন্ট রাখা, তাকে আইসোলেশন আলাদা করে রাখা, জীবাণুমুক্ত মানে ঘরে রাখা, পোশাক আশাক থেকে শুরু করে তার খাবারগুলোকে ওইরকম দেওয়া, যে ফ্যাসিলিটিসটা করতে গেলে আমাদের অনেক মানে পরিবেশ মেনটেন করতেই অনেক বেশি সাপোর্ট দেওয়া লাগে, যেই ফ্যাসিলিটিসগুলো আমরা বলি লেভেল অফ কেয়ার। এই লেভেল অফ কেয়ারটা বাংলাদেশে আমাদের হাইস্ট লেভেলগুলো মেনটেন করতে অনেক কষ্ট হয়। তো সেগুলো আমরা বেয়ার করতে পারছি না। এবং সরকারি হাসপাতালে তো আমরা একই হাসপাতালে একই বেডের নিচে রোগী, সাইডে রোগী, বাথরুম একই রকম ইউজ করতেছি, অর্থাৎ এই জায়গাগুলোতে আমরা চরম হিমশিম খাই। সেই জন্য আমাদের এটা একটু মানে একটু ডিফারেন্ট সলিড ক্যান্সার চেয়ে এটা একটু আলাদা, এবং সেবার মানটা হচ্ছে আরও বেশি, আমরা বলি যে টার্সিয়ারি লেভেলের সেবা দিতে হবে। আচ্ছা, সেবার পরিধিটা আরও এনহান্স বা বিস্তৃত করা যেতে সেটি অবশ্যই করতে হবে, আমরা সে ব্যাপারে আশাবাদী, সেই বিষয়টি হয়তো বা করা হবে। আমাদের আরও প্রশ্ন আছে আপনার কাছে, আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমরা আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল স্বাস্থ্য যত্ন থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। আমরা কথা বলছিলাম ক্যান্সার ও বাংলাদেশের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা যে ব্লাড ক্যান্সার কেন আলাদা সেই প্রসঙ্গে জানছিলাম আপনার কাছ থেকে, এবং এবার আসলে আমরা চলে আসবো যে ডায়াগনোসিসের যে বিষয়টি সেটি আসলে কিভাবে হয়ে থাকে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে। প্রথমত আমাদের সিম্পল ব্লাড টেস্ট যেটা বলি সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট, এটার মাধ্যমে অনেকগুলো লিউকেমিয়া আমরা ডায়াগনোসিস করতে পারি। দ্বিতীয় নম্বর হচ্ছে যে যদি এটা বোন ম্যারোতে ইনভলভ করে তাহলে আমরা বোন ম্যারো এক্সামিনেশন করতে পারি। এরপর হচ্ছে যে আরও যে সিস্টেমিক কিছু বায়োকেমিক্যাল সেরোলজিক্যাল মার্কার আছে সেগুলো আমরা টেস্ট করতে পারি। এবং এই ব্লাড ক্যান্সারগুলো ইনভেস্টিগেশন করার জন্যে আরও লেটেস্ট যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে ইমিউনোফেনোটাইপিং, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। আমরা ইমিউনোফেনোটাইপটা সলিড ব্লাড থেকে হয়তো লিম্ফোসাইট কাউন্ট বেশি আছে, সিম্পল এটা আইদার ক্লোনাল ক্যান্সার সেল নাকি ভাইরাল ইনফেকশন হয়েছে, এটা ইমিউনোফেনোটাইপ করলে আমরা এটা আলাদা করতে পারি। এরপরে হচ্ছে যেগুলো ক্যান্সার আছে সেগুলো ক্যান্সারের ভ্যারাইটিগুলো কোন ধরনের, মাইলয়েড, লিম্ফয়েড আর মাইলোমা, যে ক্যান্সার এটা হোক সেটাকে আমরা এখানে ডিফারেন্স করতে পারি। সলিডের ক্ষেত্রে, লিম্ফোমার ক্ষেত্রে কোন ভ্যারাইটির লিম্ফোমা, সেগুলো আলাদা করলে আমরা একটা স্পেসিফিক যে ড্রাগগুলো আছে সেগুলো দিতে পারি। এগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবল। এবং এটার সাথে সাথে আরও কিছু জেনেটিক টেস্ট আছে, মলিকুলার টেস্ট আছে, যেগুলো মলিকুলার বায়োলজিস্টরা করে বা হেমাটোলজিস্টরাও করেন। সেইগুলোর মাধ্যমে আমরা এই রোগগুলোর আছে, এক নম্বর হচ্ছে ডায়াগনোসিস, রোগের নাম নির্ধারণ করা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে স্পেসিফিক কোনো মলিকুলারি টার্গেটেড থেরাপি যেটা বলি, সেই টার্গেটেড থেরাপি দেওয়ার জন্য আমরা এই ডায়াগনোসিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা পেলে তখন আমরা টার্গেটেড থেরাপি দিলে রোগ কিওরের সম্ভাবনাটা অনেক অনেক বেশি বেড়ে যায়। তো বাংলাদেশে এখন সবগুলো ফ্যাসিলিটিসই মানে ঢাকা কেন্দ্রিক অ্যাভেলেবল, পেরিফেরিতে কিছুটা ল্যাকিং আছে। এটা বিস্তৃত হলে আশা করা যায় যে সহজেই বাংলাদেশ সব কিছু ডায়াগনোসিস করা সহজ হবে। আচ্ছা, এবার ট্রিটমেন্ট প্রসিডিওরগুলো সম্পর্কে জানতে চাচ্ছি। আমরা জানি যে ক্যান্সারের ট্রিটমেন্ট আসলে সার্জারি, কেমো, রেডিওথেরাপি এই প্রসেসগুলোর মাধ্যমে আগে কিছু উন্নত চিকিৎসাও বর্তমানে উদ্ভাবিত হয়েছে। ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে আসলে সেটি কেমন হয়ে থাকে? জি, ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে আরও বেশি মানে এগুলো লাগে। সবগুলোই আপনি যেগুলো বললেন সবগুলোই এখানে ইনভলভমেন্ট, তবে কেমোথেরাপি তো লাগে, সাথে ইমিউনোথেরাপি এবং হচ্ছে মলিকুলারি টার্গেটেড যে থেরাপি, মনোক্লোনাল অ্যান্টিবডি, এগুলো সবগুলোই আমাদের এখানে লাগে। কিন্তু আমরা যে শব্দগুলো উচ্চারণ করতেছি এগুলো অনেক অনেক বেশি মানে দামি ট্রিটমেন্ট। তো সাথে আমরা যতটা থিওরিটিক্যাল কথাবার্তা বলি, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা রোগীদেরকে ওই জিনিসগুলো দিতে পারছি না, যার ফলে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে আমাদের ট্রিটমেন্টের যে রেজাল্টের রেটটা অনেক আমরা পিছিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি যেহেতু রাজশাহীতে আছেন, তো রাজশাহীতে আসলে এই ফ্যাসিলিটিসগুলো, ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসগুলো বা ডায়াগনোসিস যে ইকুইপমেন্টগুলো দরকার হয় সেগুলো কি অ্যাভেলেবল আছে কিনা? হ্যাঁ, আমি আমার হেমাটোলজি ডিপার্টমেন্টের কথা বলবো। আমি একটু সরকারি হাসপাতালে কাজ করি এবং আপনারা জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের এখন লাস্ট 3 ইয়ার্স টপ মোস্ট র্যাঙ্কিংয়ে আছে, যেটা হাইস্ট র্যাঙ্কিংয়ে আছে। এবং এখানে ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস আমরা অনেকগুলো অ্যাভেলেবেল করছি, আপ টু ইমিউনোফেনোটাইপিং থেকে শুরু করে যেগুলো প্রোটিন ইলেকট্রোফোরেসিস করার থেকে শুরু করে সবগুলোই আমরা এখানে অ্যাভেলেবেল করছি। তবে ইমিউনোহিস্টোকেমিস্ট্রিটা আমাদের ওখানে নেই। তো ডায়াগনোসিস ফ্যাসিলিটির পরে সেটাকে আবার মনিটর করার জন্য যেগুলো লাগে সেই জিনিসগুলো আমাদের ওখানে অ্যাভেলেবল আছে। তবে মলিকুলার ডায়াগনোসিস করার জন্য আমাদের সেখানে ব্যবস্থা নেই, আমরা চেষ্টা করতেছি। এখানে আমাদের প্রাইমারি লেভেলে বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড অনুযায়ী যতটুকু করার আমরা রাজশাহীতে এটা করতে পেরেছি, এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। আচ্ছা, এবার প্রিভেনশনের দিকে যদি আমরা চলে যাই, আমরা যেরকমটা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে আসলে প্রতিহত করার উপায় কি? আসলে এটা নির্দিষ্ট করে বলা খুব কঠিন যে কে ব্লাড ক্যান্সার করছে। আমরা মূলত জানি যে আমাদের যে কেমিক্যালস যেগুলো আমরা খাচ্ছি, যদি এক্সেস খাই বা ফুডের যেগুলো আমরা দিচ্ছি, ইনসেকটিসাইডস ইউজ করতেছি, এরপরে হচ্ছে কিছু ভাইরাসের জন্য হচ্ছে। তো এগুলো হচ্ছে একেবারে নন স্পেসিফিক, নির্দিষ্ট করে বলা যাবে না যে এটা থেকে দূরে থাকলে আপনি এই জায়গা থেকে দূরে থাকবেন। তবে আমাদের যেটা ব্যালেন্স চলা, সেইখানে আমাদের কিছু মানে সামগ্রিকভাবেই আমাদের জীবনে এফেক্ট করতেছে। তো আমরা মনে করি যে যদি ফুডটা যদি আমাদের অ্যাডাল্টারেশন যদি না হয়, যদি ইনসেকটিসাইড মুক্ত মানে কীটনাশক মুক্ত যদি আমরা দিতে পারি, এবং ভাইরাসের র্যাপিড আউটব্রেক তো হতেই আছে, এটাকে আমরা প্রিভেন্ট করতে পারছি না। এগুলো থেকে যদি আমরা দূরে যেতে পারি এবং আমাদের কিছু লাইফস্টাইলের চেঞ্জ করতে হবে, যেমন আমরা অহরই সব ডিজিজের ক্ষেত্রে বলি যে স্মোকিং,
একটা ব্যাড হ্যাবিট। এখন বাংলাদেশের কন্ডিশন একটু মানে আর্থিক অবস্থা ভালো হতে সবাই এখন ওভারওয়েট হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো সেই জন্য দেখা গেলো তার মানে ন্যাচারাল ফুড বাদ দিয়ে জাঙ্ক ফুডগুলোর দিকে সবাই আমরা আকৃষ্ট হচ্ছি। তো এই জিনিসগুলোতেই মূলত আপনার কি বলে ক্যান্সারের রেটগুলো কিছু কিছু ক্ষেত্রে বাড়িয়ে দিতে পারে, তো নির্দিষ্ট করে বলা যাবে না। তো আমরা যদি এগুলো প্রিভেন্ট করতে পারি তাহলে, এবং আরেকটা যেটা আমাদের দরকার নিয়মিত এক্সারসাইজ করা। মানে আমরা সভ্য হচ্ছি, খাওয়া দাওয়া করছি, মোটা হচ্ছি, গিয়ে আরেকটা ডিজিজকে নিয়ে আনতেছি। তার চেয়ে আমাদের যদি লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে যদি আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি, তাহলে আমার মনে হয় আমরা ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবো। আচ্ছা, আমরা যেরকমটা দেখে থাকি সবাই তো আসলে রাজধানীমুখী, যেরকমটা আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন। তো বিভাগীয় পর্যায়ে এই চিকিৎসা ফ্যাসিলিটিসগুলো কি এক্সটেন্ড করার কোনো ওয়ে আছে কিনা? অবশ্যই আছে। এক্ষেত্রে আপনার গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট প্রায়োরিটি। মানে গভর্নমেন্ট এটা চাইলে এটা করতে পারেন, এবং গভর্নমেন্ট করেছেন, কিন্তু এটাকে ফুল ফ্যাসিলিটেট করার জন্য যে জিনিসগুলো দরকার, যেমন ধরুন আপনার রোগ ডায়াগনোসিসের জন্য আমার একটা গুড ল্যাবরেটরি দরকার, ল্যাবরেটরি সাপোর্ট দরকার। আমার মেশিন আমি হয়তো পেয়ে গেলাম গভর্নমেন্টের কাছ থেকে, কিন্তু সেটাকে রান করার জন্য যে রিয়েজেন্ট লাগবে সেই রিয়েজেন্টে দেখা হলো বাজেট নেই। আবার গভর্নমেন্ট যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলোতে পারচেসিং একটা ডিফিকাল্টিস হয়। তো এগুলোকে আমরা যদি সমন্বয় করতে পারি তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফ্যাসিলিটেট করা যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের ডক্টররা দেখা গেলো সব রাজধানী কেন্দ্রিক থাকতে চান, তো তাদেরকে যদি গুড ফ্যাসিলিটিস দেওয়া হয়, তো পেশেন্ট তো সব জায়গাতেই আছে। আমার রাজশাহীতে 18 থেকে আমি দেখলাম 20টা জেলা থেকে সবাই চিকিৎসা নেওয়ার জন্য ব্লাড ক্যান্সারে সেখানে আসছেন। শুধু রাজশাহী ডিভিশন নয়, খুলনা ডিভিশনের লোকজনও আসছেন। ইভেন ট্রেন ভালো চালু হওয়ার জন্য রাজবাড়ী থেকে ঢাকার কাছ থেকে হলেও তারা ওখানে চলে যাচ্ছে কম খরচের চিকিৎসার জন্য। তো আমরা যদি ফ্যাসিলিটিসগুলো ডিভিশন ওয়াইজ করতে পারি, মানে গভর্নমেন্ট যদি দিতে পারে, তাহলে সেক্ষেত্রে দেখা গেলো মানুষ আর রাজধানীমুখী হবে না, চিকিৎসা তার নিজস্ব কাছাকাছি জায়গাতে এবং কম খরচে তারা পেতে পারবে বলে মনে করি। আচ্ছা, আমরা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমরা জানি যে আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে আসলে সেই বিষয়টি আসলে কীরকম, আর্লি ডায়াগনোসিস হলে কি সুবিধা পাবে সেই বিষয়ে আসলে জানতে চাইবো। এবং রোগীদের কমন একটা প্রশ্ন থাকে যে ব্লাড ক্যান্সার হলে আমি আসলে ঠিক কতদিন সার্ভাইভ করতে পারবো, এই বিষয়ে আপনি কি বলবেন? আর্লি ডায়াগনোসিসের প্রয়োজনীয়তা আছে, তবে অ্যাকুটের ক্ষেত্রে আসলে কোনো আর্লি ডায়াগনোসিস নাই। যখন সিমটম হয় তখনই দেখা গেলো যে একটা পর্যায়ে গিয়ে ম্যানিফেস্টেশন হয়। ক্রনিক ডিজিজগুলোর ক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস আমাদের দরকার আছে। যেমন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বলা হচ্ছে যে ডিজিজ ম্যানিফেস্টেশন হতে 8 ইয়ার্স, 8 বছর লাগে। তো এটা একটা লম্বা সময়। আমরা তো প্রতি বছর হেলথ চেক আপ করি না, আমরা বিপদে পড়ার সময় বা অসুস্থ হওয়ার পরে দেখা গেলো ডাক্তারের কাছে যাই। তো আমাদের ওই সিস্টেম না থাকার কারণে আমরা আর্লি ডায়াগনোসিসে যেতে পারি না। আবার রোগীর কথা বলি যে আপনার এই পেটের চাকাটা তো আজকে না, তো হ্যাঁ আমি তো মনে করছি এটা আমার এমনি স্বাভাবিক বিষয় মনে করতেছি। তো অসচেতনতা তার বিষয় আছে। তো সেই জন্যে আমরা আর্লি যদি করতে পারি তা অবশ্যই তার কি বলে কর্মক্ষমতাকে রোগ নিয়ন্ত্রণ করে আমরা বাংলাদেশের অর্থনীতিতে অবশ্যই তারা বিশাল ভূমিকা রাখতে পারবে। তো এটার জন্য অবশ্যই আমাদের আর্লি ডায়াগনোসিসের একটা ভূমিকা আছে। তবে রোগীরা যেটা চায় যে আমি যদি আগে আসতে পারি, আগে বুঝতে পারি, সেক্ষেত্রে বেশি আর্লি হয়ে গেলে কেউ কেউ আবার খুব ভীত হয়ে যায় যে এটাই হলেই মনে হয় ক্যান্সার হয়ে গেল। তো সেটা হওয়ার একটা প্রবলেম, যে এখানে তার রোগীর টাকা নষ্ট করে ফেলতেছে, কিন্তু তার আসলে আদৌ কোনো ক্যান্সার না। তো সেই জন্য আমি এই ধরনের কোনো ভীতি তৈরি করতে যাচ্ছি না। অবশ্যই মানে সমস্যা হলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, এবং যত দ্রুত ডাক্তারের কাছে যাবেন তত দ্রুত আমরা এই চিকিৎসাগুলো ফ্যাসিলিটেট করতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর উত্তরের জন্য। এই বিষয়গুলো নিয়ে আরও অনেক কিছু জানার ছিল, সময় স্বল্পতার জন্য আজ সম্ভব হয়নি। আমরা পরবর্তীতে চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আরও আলোচনা করার জন্য। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে ক্যান্সার ও বাংলাদেশের স্বাস্থ্য ঝুঁকি কি কি হতে পারে এবং কিভাবে তা প্রতিহত করা যেতে পারে সেই প্রসঙ্গে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। আর আপনারা জানতে পারলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সাথেই থাকবেন।